আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নায়ক জেনারেল সুলাইমানির পথ অনুসরণ করে যাবে তেহরান। গাজায় দখলদার বাহিনীর হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি শহীদ। সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল। বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এবং ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। লাদাখ ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ তৈরি করছে চীন, প্রতিবাদ জানালো নয়াদিল্লি। তো বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার জেনারেল সুলাইমানির পথ শক্তিশালীভাবে অনুসরণ করে যাবে ইরান। জেনারেল সুলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা সত্যের পক্ষে দাঁড়াব এবং শক্তিশালীভাবে এই পথে চলব। আমরা কাপুরুষদেরকে খত দেওয়াব। তিনি আরও বলেন, আমরা শহীদ সুলাইমানের পথ অনুসরণ করার শপথ করছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব সমস্ত নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, জেনারেল সুলাইমানি তাঁর রক্ত দিয়ে অত্যাচারীদের লজ্জা দিয়ে গেছেন। এমন ব্যক্তি শহীদ হয়ে মানবতা ও মানবাধিকারের মিথ্যা দাবিদার আমেরিকা, ইসরায়েল ও ইউরোপকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়ে গেছেন। তারা আসলে মানবতার শত্রু। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা কতটা বর্বর এবং তারা কি অপরাধ করছে। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি শত্রুদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খাতামি বলেন, প্রতিরোধ ফ্রন্টে রয়েছে সাহসী ও উদ্যমী মানুষ। তারা আল্লাহর সহযোগিতায় শত্রুদেরকে পদপিষ্ট করবে। লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আরও বলেন, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং তার সমগ্র অস্তিত্ব জুড়েই আল্লাহর প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল। এই কারণে আল্লাহ তাঁকে এই পৃথিবীতেই পুরস্কৃত করেছেন। তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা নানাভাবে জনগণের মধ্যে হতাশা তৈরির চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহদের রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় ২০২০ সালের ৩ জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সুলাইমানি। ইরানে এখন ওই ঘটনার বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো জনগণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে। মোহাম্মদ ইসলামির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি জাতি আত্মবিশ্বাসী এবং তারা জানে নানা ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি অর্জন করা সম্ভব। ইরানের জনগণ বিভেদ এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জনগণের দৃঢ়তার কারণে পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে কার্যক্রমের ব্যাপকভাবে বেড়েছে। আমেরিকা সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সহযোগী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগেও বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার হাস্যকর অভিযোগে ইরানের উপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি দাবি করেছেন, ইরান ও রাশিয়া সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে মার্কিনীদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় আজ আরও ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে গাজা উপত্যকার মধ্যাঞ্চল এবং দক্ষিণে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণে অন্তত
19 জন শহীদ হয়েছেন, বাকিরা অন্যান্য এলাকায় শহীদ হয়েছেন। এর আগের 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 70 জন শহীদ হন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় 34 বার বিমান হামলা চালিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার উপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, 2023 সালের 7 অক্টোবর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 46,000 ফিলিস্তিনি শহীদ এবং লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর দক্ষিণ পূর্বে আল সাফিরা শহরের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েক দফা হামলা চালায়। স্থানীয় লোকজন ওই এলাকায় বিশাল বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে বড় অগ্নিকাণ্ড এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ সিরিয়ার কুনৈত্রের কাছে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত বিমান হামলার খবর পাওয়া গেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আত তাহরির আশ-শামের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকায় ঘন ঘন হামলা চালিয়ে আসছে, কিন্তু হায়াতে তাহরির আশ-শামের নেতা আবু জুলানি বা অন্য কেউ কোনো প্রতিবাদ করছেন না, বরং তারা বারবার বলছেন ইসরায়েলের সাথে তাদের কোনো বিরোধ নেই। অথচ ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ায় হামলা চালাচ্ছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে ফেলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। 6 কমিশনের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনকে 15 জানুয়ারি এবং বিচার বিভাগ সংস্কার কমিশনকে 31 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত হয় 6টি সংস্কার কমিশন। প্রথমে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল 3 অক্টোবর। এই 5 কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়ার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছিল। সে হিসেবে 2 জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এরপর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল 6 অক্টোবর। তাদের 5 জানুয়ারির মধ্যে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পদরেখা দেখাবে, এই জায়গায় আমাদের এখনও ব্যর্থতা আছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা রাজনীতি করছি, আমাদের ব্যর্থতা 53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময় দেশ গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি এবং নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে গর্বিত জাতি, কিছুদিন আগেও সেটা বলতে পারিনি। এদিকে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, যারা দেশবাসীকে ভালোবাসেন, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয়, তাদের কপালে নির্বাচন নাই। তারা 3টি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছেন। তারা তো নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন?
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে আগামী ৫ জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে। গতকাল এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ৭৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমপি মেঘনা ও এমপি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের ৬টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের মধ্যে। ডেমচক দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত চীন, কিন্তু সীমান্তের পরিস্থিতি যে শান্ত হয়নি, এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ তৈরি করছে চীন, আর এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জানা গেছে, হোটান প্রদেশে নতুন ২ কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে চীন, কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছু অংশ ভারতের লাদাখের অধীনে। স্বাভাবিকভাবেই কমিউনিস্ট দেশটির এই আগ্রাসনে ক্ষোভে ফুঁসছে দিল্লি। ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে তিনি আরও বলেন, আমাদের নজরে এসেছে চীন হোটান প্রদেশে ২টি নতুন কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা লাদাখের অংশ। চীনের এই দখলদারি আমরা কখনোই মেনে নেব না। কূটনৈতিক স্তরে এই আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে বলেও উল্লেখ করেন রণধীর। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তের ওপার থেকে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে। ইউনার উদ্ধৃতি নিয়ে বার্তা সংস্থা পার্স টুডে আরও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কমিটি নামে পরিচিত উচ্চ পর্যায়ের সামরিক নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি আরও বলেছেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের উপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে সীমান্তের ওপার থেকে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহাদি আল মুহান্দিস ২ জন বিশিষ্ট ব্যক্তি, যাদের জীবন নিপীড়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াইয়ের ক্ষেত্রে প্রতীক হিসেবে পরিচিত। ফার্স্ট টুডের আজকের নিবন্ধে পশ্চিম এশিয়ার বিশিষ্ট এই ২ ব্যক্তির নানা দিক নিয়ে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। ইরানের কুস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সুলেমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আল-শাবির উপপ্রধান আল মুহান্দিসের জীবন কাহিনী এমন লোকদের গল্প, যারা পশ্চিম এশিয়ার নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য সীমানা ছাড়িয়ে যুদ্ধ করেছিলেন। জেনারেল কাসেম সুলেমানি এবং আবু মাহাদি আল মুহান্দিস ২ জন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের জীবন নিপীড়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াইয়ের প্রতীক হিসাবে পরিচিত। তাদের জাতীয়তার ক্ষেত্রে পার্থক্য থাকা সত্ত্বেও এই ২ ব্যক্তি মানবিক মূল্যবোধ রক্ষা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং এ অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার জন্য অভিন্ন পথে হেঁটেছেন। জন্ম থেকে শাহাদাত পর্যন্ত তাদের জীবন কাহিনী উৎসর্গ ও ত্যাগে